উফ, সকাল থেকে বসে আছি, আজকে একটাও মাছ তো ধরা দিল না। শুধু খাবার গিলে যাচ্ছে। যেন কেউ জেনে বুঝি মজা করছে। বড়শিতে তো ধরা পড়বার নাম নেই। তোর বড়শি ধরে রাখতে হাত ব্যথা হয়ে গেল, কোনো লাভই হলো না। বাদ দে তো, মনে হচ্ছে কোনো মাছ পাবো না। বাড়ি গিয়েও কি করবি? এর চেয়ে ভালো আর কিছুক্ষণ চেষ্টা করি, যদি ধরা পড়ে কিছু। সেই তো, বাড়িতে গেলে তো শান্তিতে বসে থাকতে পারবো না। মা আবার আমাকে দেখলে খোঁচা না মেরে থাকতে পারে না। এর চেয়ে ভালো এখানেই বসে থাকি। কেন, আবার কি হলো? বলিস না বন্ধু, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত একটাই কথা শুনতে হয়, আমি বেকার, আমি চাকরি করছি না, আরামায়েশ করে খাচ্ছি, ঘুমাচ্ছি। এইসব শুনতে শুনতে আর ভালো লাগে না। বললেই যদি চাকরি হয়ে যেত তাহলে তো হতোই, তাই না? কি করবি বল, কাকার কাকিমার তো তোকে নিয়ে চিন্তা হয়, তাই তো এভাবে বলে। চিনতে তো আমারও হয়, কিন্তু তাই বলে এভাবে সারাদিন অপমান করেই যাবে, এইসব সবসময় ভালো লাগে না। যাই বলিস, দোষ কোথাও না কোথাও তোরও আছে। অল্প বয়সে যদি পড়াশোনা না ছেড়ে দিয়ে ঠিক করে করতিস, তাহলে আজকে সেই দিন দেখতে হতো না। বাবা মায়ের মতো তুইও শুরু হয়ে যাস না তো। বাড়ি থেকে এখানে এসেছি শান্তির জন্য, এখন যদি একই কাজ করিস তখন আমি কোথায় যাবো রে বাবা? আরে এমন না যে আমি চাকরি খুঁজিনি, খুঁজেছি কিন্তু পাইনি। আরে এতে তো আমার কোনো হাত নেই। আচ্ছা বাবা, রাগ করিস না, আমি আর কিছু বলছি না। প্রার্থনা করছি তাড়াতাড়ি যেন চাকরি খুঁজে পাস। ওগো গিন্নি, কষ্ট করে আমাকে ওষুধের ঝুড়ি আর পানিটা দিয়ে যাও তো। একটু অপেক্ষা করো, চুলা থেকে রান্নাটা নামিয়ে নিয়ে আসছি। আমি আর পারছি না সারাক্ষণ একা একা সবকিছু সামলাতে। একটা মেয়ে থাকলে ভালো হতো। এই ছেলেও কিছুতে সাহায্য করে না, বাড়িতে সারাদিন পড়ে পড়ে ঘুমাবে আর নয়তো বন্ধুদের সাথে আড্ডা মারবে। কি বিড়বিড় করলে এতক্ষণ? কি আর করবো বলো, তোমার এক একম্মা ছেলে, কাম কাজ নেই, সারাদিন বাড়িতে শুয়ে বসে না হয় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটিয়ে দেয়। মাঝে মাঝে তো আমার কাজে একটু সাহায্য করতে পারে, কিন্তু সে কেন করবে? সে তো সময় নষ্ট করতে পারলেই বাঁচে। কি আর করবে, বাপের টাকায় খাচ্ছে ঘুমাচ্ছে, আর এমন আরামায়েশে জীবন ছেড়ে কি আর চাকরি বাকরি করবে? সে আর কদিন খাবে? তোমার শরীরের যে অবস্থা, আজ এতদিন ধরে বাড়িতে বসা, চাকরিটা যদি চলে যায় তখন তো আর এই আরামায়েশ থাকবে না। সে কথা যদি ছেলে ভাবতো তাহলে এতদিনে কিছু না কিছু তো করতো, কিন্তু সে তো দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে। চাইলেই তো আমরা জোর করতে পারবো না। উপরওয়ালা যদি ওকে সঠিক জ্ঞান দেন তাহলেই ও ঠিক হবে। কিরে শিবিন, চারপাশে সবকিছু ঠিকঠাক আছে তো? এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে ওস্তাদ, কিন্তু কদিন ঠিক থাকবে তা তো বলতে পারছি না। আবার নতুন করে কোনো ঝামেলা পাকিয়েছো নাকি? আমি কোনো ঝামেলা পাকাইনি, কিন্তু আমাদের পরবর্তী চালান আসতে সমস্যায় পড়তে হবে মনে হচ্ছে। এত কথা না ঘুরিয়ে যা বলবার সোজাসুজি বল। এই দুদিন পর আমাদের মাদকের একটা বড় চালান আসবে, কিন্তু সমস্যা হচ্ছে সেটি রায়পুরের নদী পথে আনা যাবে না, কারণ সেখানে নতুন করে পুলিশের পাহারা বসানো হয়েছে। তো কি হয়েছে? পুলিশের যে দারোগা আছে তাকে টাকা দিয়ে চুপ করিয়ে দে, তাহলেই তো হয়ে গেল। সমস্যা তো এখানেই, সে দারোগা অনেক বেশি সৎ, কিছুতেই তাকে কাবু করা যাচ্ছে না। তাহলে এখন আমরা কি করব? অন্য কোনো ব্যবস্থা তো করতে হবে। একটা উপায় আছে, কিন্তু সেটি অনেক ঝুঁকিপূর্ণ। কি সেই উপায়? আমরা চাইলে সেই চালান রায়পুরের নদীপথে না এনে বিনোদপুরের নদীপথ দিয়ে আনব, তাহলে আমরা ঝামেলা মুক্ত থাকতে পারবো। ঠিক আছে, তাহলে এটাই করো, কিন্তু খুব সাবধানে। আমি কোনোভাবেই এত বড় চালান হাতছাড়া করতে পারবো না। যদি এটি কোনোভাবে ধরা পড়ে তাহলে আমার অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। এই ঠিক আছে ওস্তাদ, আপনি চিন্তা করবেন না, আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজটি সম্পন্ন করব। শুধু আপনার হাত আমার মাথার উপর থাকলেই হবে। কাকু, আর কতক্ষণ লাগবে? কতক্ষণ ধরে ভাবছেন আপনি? আহা, এত অধৈর্য হলে চলে বাছা। আর একটু অপেক্ষা করো, সবার আগেই তোমাকে দেব। আরে পরেশ, এই দুপুরবেলায় মুখ গোমড়া করে কোথায় যাচ্ছিস? আরে এদিকে আয়, পকোড়া খেয়ে যা। আর কি বলবো,
বাজারে যাচ্ছি, সকাল থেকে মা এমন জ্বালাচ্ছে যেন আজই বাজার না করলে ভূমিকম্প হবে। বলেছিলাম যা আছে তাই দিয়ে রান্না করো, কিন্তু কে শোনে কার কথা। বাহ, জমিদারের ছেলেও এত দেরি করে ঘুম থেকে ওঠে না যতটা তুই উঠিস। আরে কোনো কাজ নেই, আর কি করব না ঘুমিয়ে বলতো। আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন চিন্তা করতে হবে না। যাক, বল তোর কি খবর, কি বল। একটা ভালো কোম্পানিতে চাকরির আবেদন দিয়েছি, যদি এবার হয়ে যায় তাহলে বিয়ের কথা ভাবছি। ছোট্ট একটা সংসার করবার ইচ্ছে হয়েছে। বাহ, শুনে ভালো লাগলো রে। যাক, কারোর জীবনে তো আলোর দেখা মিলছে। এই নাও তোমাদের পকোড়া। ধন্যবাদ কাকু। আরে পরেশ, বস, একসাথে খাই। কাজ আর চিন্তা তো লেগেই থাকবে। ঠিক বলেছিস, জীবনে হাসাহাসিও দরকার। জানিস পরেশ, জীবনের সবকিছু হয়তো আমাদের হাতে নেই, কিন্তু বন্ধু, আরেক কাপ চা থাকলেই হবে, বুঝলি? চিন্তা ঝামেলা তো আসবে যাবে। তার সঙ্গে যদি পকোড়া পাওয়া যায় তাহলে তো দিনটা বরাবরই ভালো। তোমাদের তো আগে কোনোদিন দেখিনি। তোমরা কি নতুন কাজে যোগ দিয়েছো নাকি? হ্যাঁ গো দাদা, কয়েক মাস হলো কাজে যোগ দিয়েছি। তুমি কি এই গ্রামে নতুন? না, আমি এর পাশের গ্রাম রায়পুরে থাকি, তা এখানে মাঝে মাঝে আসা হয়। কয়েক মাস তো হলো, কিন্তু তোমাকে তো কখনো দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। হ্যাঁ, এতদিন শহরে ছিলাম, আসলাম, তাই চিন্তা করলাম বিনোদপুরে এসে আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা করে যাই। ও ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ যাব। তোমরা এখানে কোথায় থাকছো? তোমাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে মানে কে? এই যে সামনে একটা বাড়ি আছে, আমরা সেখানেই থাকছি। খাওয়া দাওয়ার ব্যবস্থা জমিদার মশাই করে দিচ্ছেন। ও, তাহলে তো ভালোই। তো মাইনে ঠিকঠাক মতো দিচ্ছে তো? কারণ আমি যতটুকু জানি বিনোদপুরের জমিদার খুবই কৃপণ। মাইনে তো ঠিকঠাক করেই দিচ্ছে, কিন্তু যা দিচ্ছে এ নিয়ে পরিবার সংসার চলে না, খুবই কষ্টের। আরও 2-1 হাজার বেশি দিলে ভালো হতো, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে এত চিন্তা করতে হবে না। তোমরা যদি আমাকে বলো, আমি আমার বন্ধুর সাথে কথা বলে তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করিয়ে দিতে পারবো। দাদা, তুমি যদি কথা বলতে পারো তাহলে আমাদের অনেক উপকার হয়। দেখো না তুমি কথা বলে। ঠিক আছে, আমি আমার বন্ধুর সাথে কথা বলবো। অনেক তো কথা হলো, এই চলো সবাই মিলে চা খেয়ে আসি। না গো দাদা, কিছুক্ষণের মধ্যে আমাদের দায়িত্ব শুরু হবে। এখন তো যেতে পারবো না, আরেকদিন খাবো। হ্যাঁ, শুরু হবে, এখনো তো শুরু হয়নি। অত বেশি সময় লাগবে না, চলো যাই। আচ্ছা ঠিক আছে, চলো। আমার কাজ শেষ। তোমাদের এখান থেকে সরানোর ছিল, সরিয়ে দিলাম। এখন যদি জাহাজটা সময় মতো যেতে পারে তাহলেই হয়। কি রে তপন, আরে এতদিন পর তোর দেখা মিলল। আমাদের ভুলে গিয়েছিলিস নাকি আমাদের বাড়ির পথ ভুলে গিয়েছিস? কাকু, এমন কিছু না, আসলে একটু ব্যস্ত ছিলাম তো, তাই এদিকে তেমনটা আসা হয়নি। না হলে তোমাদের কি করে ভুলি, তোমরা তো আমার আপনজনই। কোনো ব্যাপারে তোর বন্ধু আবার নতুন কোনো ঝামেলা তৈরি করেছে নাকি? না গো কাকু, আজকে সকালে শুনেছি আমাদের গ্রামের যে নদী আছে, সেই নদীপথ দিয়ে কারা যেন অবৈধ মালামাল আনা নেওয়া করছে। বলিস কি রে, এটা কি সত্যি? আর যদি সত্যি হয়ে থাকে, কে এমন জঘন্য কাজ করছে? এখনো কিছু জানা যায়নি, কিন্তু সবাই সন্দেহ করছে পাশের গ্রামে হয়তো এমন কেউ আছে যে রাতের আড়ালে এ কাজ করছে। আমাদের গ্রামের কেউ এমন দুঃসাহস করবে না আমার মনে হয়, পাশের গ্রামেরই কেউ করছে। সত্যিটা না জানা অবধি তো কিছুই বলা যাচ্ছে না। পুলিশ সবাইকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু কেউই তেমন কোনো তথ্য দিতে পারছে না। আবার নতুন করে কোন ঝামেলা শুরু হয়? এই সবের জন্য নদী পথে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তা তো আমাদের জন্যই ক্ষতি। হ্যাঁ কাকু, বিশৃঙ্খলা তো শুরু হয়ে গিয়েছে। পুলিশ যেভাবে জিজ্ঞাসাবাদ করছে। কি আর হবে, নদীপথে অতিরিক্ত পুলিশের তদারকি বসবে, তারপর আমাদের গ্রামের মানুষদেরই হেনস্থা হতে হবে। আশা করি পুলিশ সঠিক তদন্ত করবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেবে। কেমন আছো প্রিয়? অনেকদিন পর দেখা। ভালো আছি বলেই তোমার সামনে দাঁড়িয়ে। তুমিও নিশ্চয়ই খুব ভালো আছো। রাগ করে আছো কেন? রাগ করবার মতো তো কিছু হয়নি। আজ কতদিন ধরে তোমাকে বলছি আমার সাথে দেখা করার জন্য, জরুরি কথা আছে, কিন্তু তুমি তো দেখাই করলে না। তার ওপর এখন এসে এমন ভাব করছো যেন কিছুই হয়নি। আমি ব্যস্ত ছিলাম তাই দেখা করা হয়নি, তার জন্য এমন রাগ করবার তো কিছু নেই।
কেমন কাজে ব্যস্ত ছিলে তুমি? কিছুই তো করো না, সারাদিন হয় বসে বসে সময় পার করছো। এতেই যদি তুমি এত ব্যস্ত হয়ে পড়ো তাহলে আমার আর কিছু বলার নেই। সব কথা তো আর বলা যায় না। যাই হোক, এসব কথা বাদ দাও। কি এমন জরুরি কথা বলবার জন্য ডেকেছো সেটা আগে বলো। কোনো কিছু নিয়ে তোমার তো কোনো গুরুত্ব দেখি না। আমাকে বিয়ে কবে করবে? বললেই তো বিয়ে করা যায় না। আমি এখনো ভালো কোনো চাকরি পাইনি, কোন মুখে তোমাকে বিয়ে করবার কথা বলবো? এই কথা তোমার আগে ভাবা উচিত ছিল। এতদিন পর্যন্ত তুমি কি করেছো? এখনো কোনো চাকরি পাওনি? আমি তো চেষ্টা করছি, এখন যদি চাকরি না পাই তাতেও কি আমার দোষ? কি এমন চেষ্টা করছো শুনি? সারাদিন তো শুয়ে বসে দিন পার করো, আর না হয় বন্ধুদের সাথে নদীতে মাছ ধরো। এছাড়া তো তোমাকে আর কিছু করতে দেখিনি। আমি অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করেছি, কোথাও হয়নি। চাকরির জন্য যোগ্যতার পাশাপাশি বাবার টাকা এবং ভাগ্যেরও প্রয়োজন আছে, যেটার কোনোটাই আমার নেই। চেষ্টা করলে সবকিছুই সম্ভব, কিন্তু তুমি তো চেষ্টাই করো না। বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, জানি না কতদিন তাদের আর আটকাতে পারবো। এমন ভাবে চলতে থাকলে দেখবে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, তখন আফসোস করে লাভ হবে না। আমি চাকরি না পাওয়া অবধি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার মনে হয় তোমার পরিবার যে ছেলেকে পছন্দ করেছে তার সাথে বিয়ে করে নাও, যাও। আসলে আমারই ভুল হয়েছে তোমার সাথে সম্পর্কে আসা, তার জন্য এখন আমাকে পস্তাতে হচ্ছে। ঠিক আছে, এটাই আমাদের শেষ দেখা। কি এমন জরুরি কথা যে তোকে এত তাড়াহুড়ো করে আসতে হলো? সর্বনাশ হয়ে গেছে ওস্তাদ। বিনোদপুর গ্রামের লোকেরা টের পেয়ে গেছে যে তাদের নদীপথে অবৈধ চালান আনা নেওয়া করা হচ্ছে। কি করে টের পেলো? হ্যাঁ, এটা তো সম্ভব নয়। জানি না ওস্তাদ, আমি নিজেই তো বুঝতে পারছি না তারা কি করে টের পেল। গ্রামের লোকজন অনেক ক্ষেপে আছে, তারা যদি জানতে পারে এই কাজ আপনার, তাহলে তারা আপনাকে আর আমাকে মেরেই ফেলবে। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করিসনি তো? কারণ আমি নদীপথে অবৈধ মাদকের চালান আনা নেওয়া করি, এ কথা তুই সবার থেকে ভালো করে জানিস। না না, আমি আপনার বাড়ি নুন খেয়েছি, আমি কি করে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব? বিশ্বাসঘাতকতা যদি না করিস তাহলে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায় বের কর। পুলিশ যদি একবার ধরতে পারে তাহলে আমার এত বছরের কষ্টে দাঁড় করানো ব্যবসা এক নিমেষে জলে মিশে যাবে রে। ওরে যে করি হোক, সবাই সবকিছু জানবার আগে বিষয়টা সামলে নিতে হবে। ঠিক আছে ওস্তাদ, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমি তো আছি, আমি সব সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু সামলে নে, এটাতেই আমাদের সবার মঙ্গল হবে রে। শোনো পরেশের মা, আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচব না। এর মধ্যে যদি তোমাদের জন্য কোনো ব্যবস্থা করে দিয়ে যেতে না পারি, আমার মৃত্যুর পরেও আমাকে শান্তি দেবে না গো। এই সময় তুমি কেন এমন অলক্ষণে কথা বলছো? অলক্ষণে কথা নয় গো গিন্নি, বাস্তব কথা। আমার অনুপস্থিতিতে আমি জানি না তুমি আর তোমার ছেলে কি করবে, কিন্তু আমি চাই আমার অনুপস্থিতিতে তোমরা যেন খুব ভালো থাকো। তোমার চিন্তা আমি বুঝতে পারছি, কিন্তু উপরওয়ালা যদি আমাদের ভাগ্যে কষ্ট লিখে রাখে, আমরা কষ্ট পাবই। সবকিছু ওনার হাতে। আজকে তোমার ছেলে যদি একটা ভালো চাকরি করত তাহলে আমাদের এত চিন্তা করতে হতো না, কিন্তু সে তো নিজেকে নিয়েই ব্যস্ত, আমাদের কথা চিন্তা করবে কি করে? পাড়া প্রতিবেশীও কত কথা বলে। থাক, তুমি মন খারাপ করো না, উপরওয়ালা নিশ্চয়ই ওকে সঠিক বুদ্ধি দেবে। শুনেছি তপন নাকি ভালো একটা চাকরি পেয়েছে, তার বাবা আমাকে হাসি মুখে বলছিল। তখন আমার নিজের কাছে কেমন জানি লজ্জা লাগছিল, কিন্তু কি আর করবার, সবার ভাগ্যে তো আর সন্তানের উন্নতি দেখার সুখ থাকে না। কিরে পরেশ, কি খবর? আরে এখনো কি কাজকর্ম কিছু জোটালি না? আর কি বলবো ভাই, এখন আমি পুরো ঘরের বিশ্রাম অফিসার হয়ে গেছি, বুঝলি। বেকারে বসে বসেই তো অভিজ্ঞতা জমাচ্ছি। এরপরে এইগুলো জমিয়ে বই লিখবো, আর বইয়ের নাম হবে এক বেকার যুবকের জীবন কথা। বাহ, নামটা তো ভালোই রেখেছিস। আচ্ছা শোন, ভাবছিলাম তোকে আমার দপ্তরে কোনো একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেব। সত্যি তোর অফিসে কি আমার মতো কম যোগ্যতার মানুষকে কাজ দিবি? দেব না কেন? আরে তোর মতো বুদ্ধিমান মানুষ তারা কোথায় পাবে? সমস্যা একটাই, কাজকর্ম দেখলে শরীরটা একটু ঘুমায়। হ্যাঁ, এই ইচ্ছে থাকলে তুই একটু অলস, বুঝলি তো।
আরে ভাই, আমি আলসে না রে বাবা, আমি তো সঠিক সময়ের জন্য বসে আছি। ঠিক আছে, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যায়। মজা করছিলাম রে, তুই কথা বলে দেখ, তাহলে তো ভালোই হয়। বাহ, দুই বন্ধু দেখছি একসাথে জমিয়ে আড্ডা দিচ্ছ। ও আমরা যাই করি, তুমি এখানে কেন? একটা ভালো খবর নিয়ে এসেছি। তুমি আবার আমাদের ভালো খবর দেবে? তো কি এমন খবর আনলে শুনি? আমি তো মন্দ লোক, তা যতটা তোমরা আমাকে মনে করো ততটা নই। যাই হোক, শোনো, শুনতে পেয়েছি বিনোদপুর আর রায়পুরের নদীর মাঝে মাঝে জায়গায় একটা বড় চিতল মাছ আছে, যার পেটের মধ্যে অনেক করে হিরে লুকানো আছে। সবাই বলা বলি করছে যে এই মাছ ধরে আনতে পারলে হীরা তার। এ তো ভালো খবর। তাহলে তুমি কেন এখনো পর্যন্ত এখানে? তোমার হিরে লাগবে না? রবিবার সকালে যে ওই চিতল মাছ ধরতে পারবে হীরা তার। ভাবলাম তোমাদেরও একটু বলে যাই, দেখা হবে রবিবার সকালে। হ্যাঁ, পরেশ, ও পরেশ, কোথায় গিয়ে মরলি? তাড়াতাড়ি এখানে আয়। তোর বাবা কেমন যেন করছে, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কি হয়েছে মা? বাবার কি হয়েছে? তাড়াতাড়ি করো, আমি এখনই রিক্সা ডেকে আনছি, তুমি বাবাকে নিয়ে তৈরি হও। ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি, তুই দ্রুত গিয়ে একটা রিকশার ব্যবস্থা কর। মা, কিছুতেই কোনো রিক্সা খুঁজে পেলাম না, তাই গরুর গাড়ি নিয়ে এসেছি। তুমি চলো চলো, এটা করে আমরা বাবাকে হাসপাতালে নিয়ে যাই। তোকে দিয়ে কোনো কাজই হবে না, একটা রিকশাও খুঁজে আনতে পারলি না। এখন তো আর অপেক্ষা করার সময় নেই, চল এভাবেই নিয়ে যাই। কেউ একটু জরুরিভাবে আমার বাবাকে দেখুন, উনি কেমন যেন করছেন। আপনারা দয়া করে তাড়াতাড়ি ডাক্তার মশাইকে আসতে বলুন। দয়া করে আপনার একটু শান্ত হন, আমাকে দেখতে দিন। দেখে তো কিছু বলতে পারছি না, একটা কাজ করুন, আগে ওনাকে ভর্তি করুন, তারপর আমি ওনাকে নিয়ে চিকিৎসা দিতে পারবো আর কি। ঠিক আছে ডাক্তার মশাই, কিন্তু আমাদের ভর্তির কার্যক্রম শেষ করতে হওয়া অনেক দেরি হয়ে যাবে। আপনি বাবাকে দেখুন না, আমি ভর্তি করবার ব্যবস্থা করছি। ক্ষমা করবেন, আমাদের হাসপাতালের নিয়ম অনুযায়ী আগে রোগী ভর্তি করানো হবে, তারপরে তাকে চিকিৎসা দেওয়া হবে। হ্যাঁ, এর আগে আমরা কোনো চিকিৎসা দিতে পারবো না। ডাক্তার মশাই, আমাদের উপর একটু দয়া করুন, আমাদের হাতে এখন টাকা নেই, আসলে আমরা তাকে ভর্তি করিয়ে দেব। এই নে পরেশ, এই টাকা দিয়ে কাকামশাইকে ভর্তি করিয়ে দে, তারপর পরেরটা পরে দেখা যাবে। খুব উপকার করলি বন্ধু, তুই সময় মতো না এলে যে কি হতো। তোর কি লজ্জা করছে না? আজ তখন না এলে তোর বাবাকে আমরা বাঁচাতে পারতাম না। তুই যদি আজ ভালো একটা চাকরি করতিস, তাহলে এই দিন আমাদের দেখতে হতো না। যেভাবে বলছো মনে হচ্ছে বাবার শরীর খারাপ আমার জন্য হয়েছে। তোমরা আমার জন্য করেছোটা কি? অন্যান্য মানুষের বাবা মা ছেলের চাকরির জন্য 8, 9, 10 লাখ টাকা ঘুষ দেয়, কিন্তু তোমরা তো কিছুই করনি। আবার এত কথা বলছো কেন? হ্যাঁ, আজকে আমি যাব ওই চিতল মাছ ধরতে। মাছ ধরবার পর যে হিরেগুলো পাবো, ওগুলো বিক্রি করে চিকিৎসা হয়ে যাবে, তারপর আর কেউ আমাকে বাজে কথা বলতে আসবে না। চল চল, আমিও যাব তোর সাথে, তোকে সাহায্য করব আমি। এ কি, ওখানে তো অনেক মানুষ, এত মানুষের মধ্যে মাছটা কিভাবে খুঁজে পাওয়া যাবে? আর আমি যদি খুঁজে না পাই, বাবার চিকিৎসাও তো করাতে পারবো না। ওরে চিন্তা করিস না, আমি তো আছি তোর সাথে, আমরা দুজন মিলে একসাথে খুঁজবো, তাহলে তাড়াতাড়ি হয়তো মাছটি পেয়ে যাব। এই মাছ আমাদের, কারণ এই মাছের খবর আমাদের গ্রাম থেকে তোমরা জেনেছো, না হলে জানতে পারতে না। তাই মাছ আমাদের। এই মাছ আমরা ধরেছি, এই মাছ আমাদের, এবং এই মাছের ভেতর থাকা হিরেও আমাদের। চাপ বেটা, তুই জ্ঞান দিচ্ছিস। ঠিক আছে, এই মাছ কেটে যে হীরা পাওয়া যাবে তা সমান সমানে ভাগ করা হবে। কি হয়েছে? আপনারা সকলে আমার বাড়ির সামনে এমন হইচই করছেন কেন? হইচই কেন করছি আপনি আপনার কাছের লোক শিবিনকে জিজ্ঞেস করুন। কি করেছে ও? সেদিন আমাদের সকলকে মিথ্যে কথা বলেছে। সে বলেছে নদীর মাঝে নাকি একটা বড় চিতল মাছ আছে, যেটার পেটে হিরে লুকোনো, কিন্তু আমরা মাছ পেয়েছি, মাছটার পেটে কোনো হিরে পাইনি। এই যে দেখো, ওই জোচ্চোর শিবিন,
তাকে ধরে সকলে মিলে উচিত শিক্ষা দিই, চলো। ছেড়ে দাও, ওরে ভুলে গেছে, আমার ভুলে গেছে। এখন আর কখনো এসব করবো না, আমাকে মাফ করে দাও তোমরা। নিজে ইচ্ছে এসব করিনি। নিজের ইচ্ছায় করিনি তো কার ইচ্ছায় করেছো? হ্যাঁ, কার কথায় তুমি এমন কাজ করলে? জগদীশ সাহেব বলেছিলেন আমাকে কাজটা করতে, আমি তার কথাতেই করেছি। না না, আমি 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 কোনো কাজ করতে বলিনি এমন। আমি কেন এমন কাজ করতে বলতে যাবো? হ্যাঁ হ্যাঁ, উনি মিথ্যে বলছেন। ওনার কথাতেই আমি এ কাজ করেছি। আজকে ওনার একটা বড় মাদকের চালান আসতে চলেছে, তাই উনি চেয়েছেন গ্রামের সকল মানুষ যেন মাছ খোঁজা নিয়ে ব্যস্ত থাকে। আর এর ফাঁকে উনি ওনার চোরা চালানোর মানে জাহাজ লোকের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে পার করে দেবে। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমাকে এ বয়সে এভাবে মেরো না। আজকে কদিন ধরেই মাদক ধরবার চেষ্টা করছি, কিন্তু পারছিলাম না। আজকে তোমাদের জন্য আমরা এই জঘন্য লোককে ধরতে পেরেছি। আমি তোমাদের কথা দিচ্ছি, সরকারের পক্ষ থেকে তোমাদের পুরস্কৃত করা হবে। এবার পুরস্কারের টাকা দিয়ে কাকামশাইয়ের চিকিৎসা হয়ে যাবে। দেখেছিস পরেশ, যার শেষ ভালো হয় তার সব ভালো হয়। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।